একটা জিনিস অল্পতে পেয়ে গেলে সো ওটার মর্মটা থাকে না আসলে। দলে জায়গা পাওয়াটাও সহজ হবে না, আবার দল থেকে বাদ পড়াটাও মানে একেবারে মানে সহজেই কোনো কিছু হবে না। ব্যাপারটা কি ওই পলিসিতে আপনারা যেতে যাচ্ছেন? একটা সিজন ভালো খেললাম, একটা সিরিজ ভালো খেললাম বা একটা ডোমেস্টিক সিজন ভালো খেললাম, ঢুকে গেলাম, নট দ্যাট ইজ। সো এটার জন্য অবশ্যই একটু স্ট্রং হওয়া উচিত এই জায়গাটা। আর এটার জন্য পাইপলাইনটা ভেরি স্ট্রং হওয়া উচিত, যেটা আমাদের নাই। একটু এক্সট্রা প্রেশার নিয়ে নিয়েছিলাম মেবি, মাঠের বাইরের প্রেশারটা। যতটা ডেডিকেটেড, যতটা সিরিয়াস থাকা উচিত ছিল ওই সময়টা হয়তো বা একটু ল্যাকিং ছিল আমার মধ্যে। স্বাগত জানাচ্ছি বিডি ক্রিক টাইমের এই বিশেষ আয়োজনে। আমি জাহিদ চৌধুরী। আজকে আমরা কথা বলবো আমার একজন বিশেষ আমাদের অতিথি, যিনি আসলে একেবারেই বলবো যে সর্বশেষ তার আসলে অনেকগুলো পরিচয়। তার মধ্যে প্রায় লম্বা সময় তিনি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ছিলেন, প্রায় বলা যায় প্রায় ২২ বছরের মতো। প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি রান করেছেন প্রায় ৫,৩০০-র বেশি। সো লম্বা সময় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতা। খেলেছেন বাংলাদেশ দলের হয়ে। তিনি খেলেছেন ৩ টা টি-20 ম্যাচ। এই সবগুলো ছাপিয়ে তার নতুন পরিচয়, তিনি এখন জাতীয় দলের নির্বাচক প্যানেলে। আমি এখন স্বাগত জানাচ্ছি নাদিফ চৌধুরীকে। নাদিফ, আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। নাদিফ, এই পরিচয়টা কেমন লাগতেছে? নির্বাচক নাদিফ চৌধুরী। আহ টোটালি ডিফারেন্ট। যদিও এজ লেভেলে ছিলাম এই পরিচয়, বাট ন্যাশনাল টিমের সিলেক্টরটা আসলে ডিফারেন্ট। সো ডিফারেন্ট ফিলিং। একটু একটু অন্যরকম ফিল হচ্ছে, বাট যেহেতু এখনো অফিসিয়ালি জয়েন করি নেই, তো এর জন্য আসলে ফিলটা হয়তো বা ২-৩ দিন পর থেকে আরো ডিপলি ফিলটা বুঝতে পারবো। ওকে, যখন কনফার্ম হলো সবকিছু নাদিফ, যে তখন থেকেই তো তখন থেকে কি মনে হলো যে বাংলাদেশ দল নিয়ে তো আপনারা অনেক দিনেরই বাংলাদেশ দলে সেই ২০০৭ সাল পর্যন্ত ছিলেন, সেটা সেই প্রসঙ্গে পরে আসবো। কিন্তু যখন নির্বাচক নাদিফ চৌধুরী একেবারে কনফার্ম হলো, তখন থেকে মাথার মধ্যে কি ঘুরতেছিল? তখন থেকে অ্যাকচুয়ালি একটা প্রেশার তো কাজ করছিলই। এখন তো অবশ্যই আমরা সবাই আশা করি বাংলাদেশ টিমটা একটা ভালো পর্যায়ে যাবে, যেটা আমরা এখনো হয়তো বা আশানুরূপ যেতে পারিনি। সো হুম। প্ল্যান তো আছে অনেক দূর আগে নেয়ার। এখন লেটস সি। ওকে। নাদিফ, যেই প্রক্রিয়ার মধ্যে আপনি নির্বাচক হয়েছেন আসলে, নির্বাচক প্যানেলটা এবার হয়েছে একেবারে ডিফারেন্ট একটা মানে ক্লিয়ার ওয়েতে, একেবারে যাচাই-বাছাইয়ের মাধ্যমে। আগে যেটা ছিল যে আমরা দেখেছি যে একেবারে মানে নির্দিষ্ট ব্যক্তির মধ্যে একটা সীমাবদ্ধ ছিল। সেখান থেকে বের হয়ে একেবারে একটা প্রক্রিয়ার মাধ্যমে এসেছেন। এই প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখেন? আহ প্রক্রিয়া বলতে আসলে আমি বেশ এর কিছুদিন আগেও হয়তোবা আমি চিন্তা করিনি। সো বিষয়টা যখন বোর্ড একটা সার্কুলার দিল যে এইভাবে অ্যাপ্লাই করে যাচাই বাছাই করে নেওয়া হবে, তখন হুট করে মাথায় আসলো ওয়াই নট নাও, যেহেতু আমি এই কাজটাই করছি। সো লাস্ট ১.৫ বছর, অলমোস্ট ১.৫ বছর। সো এই ১.৫ বছরে আসলে আহ, এই এক্সপিরিয়েন্সটা আমাকে একটু হেল্প করেছে। সো এইখানে অ্যাপ্লাই করার জন্য। সো তখন থেকে আসলে মাথায় আসা। ২ মাস আগে হয়তো এভাবে চিন্তা করিনি এখনই ন্যাশনাল টিমের জন্য যাবো। হ্যাঁ, প্ল্যান ছিল সবসময়, যেহেতু সিলেক্টর হয়েছে, যেভাবে কাজ কাজ করছি। সো আলটিমেট গোলটা ওটাই ছিল, একদিন ন্যাশনাল টিমে করবো, বাট এখনই করবো, এখনো প্ল্যানটা ওইভাবে ছিল না। সো তারপরে ওয়াই নট, তারপরে প্রক্রিয়া অনুযায়ী গেলাম সিলেকশনের জন্য। যারা যারা ছিল তাদের সাথে কথা হলো, সবাই নোন, যদিও একটা ফ্রেন্ডলি কনভারসেশন ছিল, তারপরেও হয়তো বা কোনো বিষয় হয়তো আমার ভালো লেগেছে। তো এর জন্য হয়তো আমাকে সিলেক্ট করেছে। ওকে। নাদিফ, একটা বিষয় এবার আপনার আপনার মাঠে ফিরি আমি। কারণ আপনি ২০০০ অনেক সম্ভাবনা নিয়ে বাংলাদেশের ক্রিকেটে এসেছিলেন। আমি যদি ভুল না করি ২০০২ সালে মনে হয় আপনার ঘরোয়া ক্রিকেটের যাত্রাটা শুরু। ২০০৬ সালের ১ম টি-20 দলে আপনি ছিলেন। ইজ রাইট। ইট? খুলনাতে খেলেছিলেন। হ্যাঁ, শাহরিন নাফিস অধিনায়ক ছিলেন। ফার্স্ট টি-20 বাংলাদেশ। হ্যাঁ, ফার্স্ট টি-20 বাংলাদেশের, এবং আপনি ১০ রান করেছিলেন। রাইট। ওকে। তারপরে হচ্ছে যে আপনি ২০০৬-২০০৭ এর ১ম টি-20 বিশ্বকাপে আপনি খেলেছিলেন ২ টা ম্যাচ। একটাতে ৫ রান, আরেকটাতে ১২ রান। সব মিলে নাদিফ চৌধুরীর আমি যে ইকুয়েশনটা দিলাম, নাদিফ চৌধুরী যিনি ঘরোয়া ক্রিকেটে এত সম্ভাবনা নিয়ে খেলেছেন, তিনি বাংলাদেশের ক্রিকেটে মাত্র ২৭ রান করে বা তার অবদানটা। আসলে সমস্যাটা কোথায় হয়েছিল? মানে নাদিফের আন্তর্জাতিক ক্যারিয়ারটা কেন এগোয় নেই? আমি যেটা ফিল করেছি, ওই সময় তো সোশ্যাল মিডিয়া এতটা ছিল না, তখন স্টার স্পোর্টসে দেখায়, তো আমি আসলে আহ, একটু এক্সট্রা প্রেশার নিয়ে নিয়েছিলাম মেবি, মাঠের বাইরের প্রেশারটা, যে সবাই দেখছে।
আমি সাউথ আফ্রিকাতে খেলছি, সবাই দেখছে। এই প্রেশারটা আসলে নেওয়ার কারণে মেবি আমি মাঠের বাইরে চিন্তাটা বেশি ছিল আমার মধ্যে। সো ওই চিন্তার জন্যই হয়তোবা আমি এটা ফিল করি যে হয়তোবা অনেক দর্শক দেখছে, সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমি কি করব না করব, ভালো করলে কি বলবে, খারাপ করলে কি বলবে। এই চিন্তাগুলো না আমার মধ্যে অনেক কাজ করতো। এটা অনেক বড় একটা নেগেটিভ সাইড ছিল আমার জন্য। যেটা একদমই উচিত না। হয়তোবা আস্তে, আস্তে পরে ফিউচারে বিপিএল আসার পরে আস্তে, আস্তে এই জিনিসটা কেটে উঠেছে। বাট এই জিনিসটা ইনিশিয়ালি আমার মধ্যে কাজ করতো। আর ওই স্টেজে এগুলো নিয়ে চিন্তা করলে আসলে এত সময় নাই ওই লেভেলে এত বড়, বড় প্লেয়ার। আর ওই সময় তো সব টিমগুলাই অনেক স্ট্রং ছিল। বোলিং অ্যাটাক দেখেন যাই দেখেন। সো ওই লেভেলে আর বাংলাদেশ মাত্র স্টার্ট অ্যাজ এ নিউ কামার হিসেবে টি-20 তে একদমই ফার্স্ট ছিল, ফার্স্ট ওয়ার্ল্ড কাপ। সো আসলে ওই জিনিসগুলা হ্যাম্পার করে অবশ্যই। তখন চিন্তা একটাই থাকা উচিত ছিল যে আমি বল আসতেছে খেলতেছি। বাট এর বাইরে 100টা চিন্তা করলে আসলে ডিফিকাল্ট। তো নাদিফ, আপনি যখন দল থেকে বাদ পড়লেন, তখন কি আপনাকে বলা হয়েছিল যে আপনি কেন বাদ পড়েছেন? আসলে না, আমার একটা মাইনাস পয়েন্টও ছিল যে ঠিক ওই টি-20 ওয়ার্ল্ড কাপটার পরেই তার পরপরই আসলে কয়েক মাস কোনো খেলা ছিল না বাংলাদেশ ইন্টারন্যাশনাল। হুম, এর আগেও আমি কয়েকটা সিরিজের টিমের সাথে ওয়ান ডে স্কোয়াডেও ছিলাম। টু থাউজেন্ড হুম, ফাইভ সিক্স সেভেন এই 3টা ইয়ার আমার লাইফে পিক টাইম বলা চলে। ওই টাইমটা ধরেন একাডেমির সাথে ম্যাচ খেলতাম, কোনো ইন্টারন্যাশনাল টিম আসলে একাডেমির সাথে খেলা, আমি তখন একাডেমি ক্যাপ্টেন ছিলাম। সো স্কটল্যান্ডের সাথে, আয়ারল্যান্ডের সাথে 2-3টা সিরিজ আমি টিমের সাথে ছিলাম। বাট ওই সময়টা আমার ডেবিউ হয়নি। আর তারপর যেটা বললাম ওয়ার্ল্ড কাপের পরে 2-3টা 5-6 মাস মনে হয় কোনো খেলা ছিল না। ওর মধ্যে একটা ওকে। ডোমেস্টিক হয়ে যায়। তো ওই ডোমেস্টিকটা আসলে আশানুরূপ পারফর্ম করতে পারিনি আমি। নেক্সট ডোমেস্টিক সিজনটা হয়তো ওই কারণেই ছিটকে পড়া। যদি সাথে সাথে 2-3টা সিরিজ হয়ে যেত হয়তো বা টিমে থাকতাম। তো হয়তো তখন সিনিয়রিটি অন্যরকম হতে পারতো মেবি। এর মধ্যে আমারও দোষ ছিল। যতটা ডেডিকেটেড, যতটা সিরিয়াস থাকা উচিত ছিল, ওই সময়টা হয়তো বা একটু ল্যাকিং ছিল আমার মধ্যে। ব্যাক করার জন্য যে এক্সট্রা হাঙ্গার, সেই জিনিসটা আমার মধ্যে, আমি সবসময়, সবাই বলে আরেকটু সুযোগ পেতে পারতা। বাট আমি সবসময় আমাকে ব্লেম করে আসছি। এর আগে অনেকগুলো ইন্টারভিউতে আমি বলছি যে আমি আমাকে দোষারোপ করি সবসময়। হয়তো আমার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা বা অন্যরকম হতে পারতো সবকিছু। তো হয়তো যদি আমি আর একটু সিরিয়াস ভাবে ক্রিকেটটা নিতাম, ধ্যান জ্ঞান অনেকে আছে যে, আপনি মুশফিকের কথাই দেখেন, ক্রিকেটের বাইরে কিন্তু আসতেই পারেনি, এর জন্য ওর ক্যারিয়ারটা এত লং। ট্যালেন্ট কিন্তু বলতে গেলে 19-20 থাকে, বাট ওর 18টাকেও কিন্তু অনেক উপরে নিয়ে গেছে ওর হার্ডওয়ার্কের জন্য। তো এই জিনিসগুলো আসলে শুধু ট্যালেন্ট, আমাকে সবাই বলতো আমার ট্যালেন্ট আছে, এই আছে, অনেক সব জায়গায় আমাকে সুযোগ দিয়েছে, কম সুযোগ দিয়েছে আমি বলবো না। একাডেমি থেকে ইংল্যান্ড একাডেমিতে পাঠিয়েছে, অস্ট্রেলিয়া পাঠিয়েছে, সব এ টিম বলেন, একাডেমি টিম বলেন, সব টিমই ছিলাম। বাট ওইখানটায় আমার আরেকটু সিরিয়াস হওয়া উচিত ছিল। এই জিনিসটা আমি আসলে ফিল করি ইয়াং প্লেয়ারদের জন্য। মানে কিছু আমি যেহেতু লং টাইম সার্ভাইভ করতে পারিনি এখানে, সো এই জিনিসগুলো আমি আসলে ফিল করি। হয়তো এক একজন এক হুম। এক রকম কারণ হতে এখন পারে। যেটা হচ্ছে যে নাদিফ, হ্যাঁ, বুঝতে পারছি আপনার ইয়েটা। নিশ্চয়ই আপনাকে তখন যখন দল থেকে বাদ পড়লেন, আপনি কেন বাদ পড়ছেন, এটা কিন্তু এটা একটা বাংলাদেশের ক্রিকেটে একটা বড় একটা প্রবলেম যে কোন ক্রিকেটার যদি দল থেকে বাদ পড়ে, সে কেন বাদ পড়ে এবং তাকে কামব্যাক করার জন্য কি করা উচিত, এই জিনিসটা কিন্তু ওইভাবে আমি জানি না এখনো, এখন পর্যন্ত এস্টাবলিশ হয় নাই। তো আপনি তো এখন দায়িত্বে আছেন। তো আপনি যখন একজন ক্রিকেটারকে পিক করবেন, তো সেই বা তাকে যখন বাদ দিবেন, আপনাদের পলিসিটা কি হবে? না অবশ্যই আমি কিন্তু কোনো, আমাকে কেউ বলেনি কেন আমি টিমে নাই, মানে কি কারণে আমি কি করলে আবার টিমে ব্যাক করতে পারবো, এই কেউ এক্সপ্লেন করেনি আমাকে। এই জিনিসগুলো আমার মনে হয় হওয়া উচিত। তো আমি যেটা করব, একটা টিমে ঢোকার জন্য যে এত ইজি, একটা সিজন ভালো খেললাম, একটা সিরিজ ভালো খেললাম, বা একটা ডোমেস্টিক সিজন ভালো খেললাম, ঢুকে গেলাম, নট দ্যাট ইজি। আপনি ইন্ডিয়া টিমে দেখেন। সো আমাদের আসলে অপশন কম, তো এর জন্য আসলে ইজি হয়ে যায়। আর ইজি হওয়ার কারণে যেটা হয়, একটা জিনিস অল্পতে পেয়ে গেলে সো ওইটার মর্মটা থাকে না আসলে। আমি যদি অনেক কষ্ট করে পাই, সো ওইটার জন্য আমার অনেক, মানে ওটার জন্য আমি অনেক, মানে কি বলে এটাকে, আমি, মানে আমার একটা ইচ্ছা থাকবে লং টাইম এটা ক্যারি করার। যদি আমি অল্পতেই পেয়ে যাই আসলে ইজি জিনিসটা, সো ওই আশাটা আসলে ওই মর্মটা আমরা এত সহজে বোঝা ঠিক না। সো এটার জন্য অবশ্যই একটু স্ট্রং হওয়া উচিত এই জায়গাটা। আর এটার জন্য পাইপলাইনটা ভেরি স্ট্রং হওয়া উচিত, যেটা আমাদের নাই। So, তো আসলে তাহলে পাইপলাইনটা কিভাবে হবে? একটা সময় আপনারা যখন খেলেছেন, তখন কিন্তু একটা অনূর্ধ্ব ১৯ এ একটু ভালো করলেই কিন্তু জাতীয় দলের দরজাটা খোলা হয়ে যেত। পরে অবশ্য মুশফিক, সাকিব, তামিম ওদের কথা আলাদা। কিন্তু এর বাইরে কিন্তু অনেকেই স্ট্রাগল করেছিলেন এবং হারিয়ে গিয়েছেন। অনেক ক্রিকেটারের নাম বলা যাবে।
সো অনূর্ধ্ব-19 তো রাইট। আসলে তখন মাপকাঠি এখন যেটা প্রমাণিত হয়েছে যে আসলে অনূর্ধ্ব-19 জাতীয় দলের জন্য মাপকাঠি হতে পারে না। সো আপনি তো বলছেন যে পাইপলাইন স্ট্রং করা উচিত। সো সেটা কিভাবে? আমাদের তো একাডেমি আছে, তারপর এইচপি আছে। এর বাইরে আপনাদের আর কি পরিকল্পনা থাকবে? না, এটা আছে, বাট এটা হয়তো হচ্ছে, বাট এটা আরেকটু লং প্রসেস হওয়া উচিত। আপনি যে চিন্তা করেন, আমাদের সময় কিন্তু আমার মনে হয় আরো বেশি ট্যুর থাকতো এই টিমের একাডেমি বলেন, সবকিছুর কিন্তু একটা দ্বিপাক্ষিক সিরিজের মতো ছিল। আমরা সাউথ আফ্রিকার সাথে খেলতে যেতাম, ওরা আসতো। শ্রীলঙ্কায় যেতাম, শ্রীলঙ্কা আসতো। তো এই জিনিসটা আমার মনে হয় একটা ক্যাম্প হচ্ছে শর্ট টাইমের জন্য, বাট এটার একটা সিরিজ রেগুলার খেলাটা কিন্তু ইম্পর্টেন্ট। ওই এনভায়রনমেন্টে ম্যাচ করাটা ভেরি ইম্পর্টেন্ট। সেই ছেলেগুলো যদি ওইভাবে প্রিপেয়ার না হয়, সো ওই স্টেজটা কিন্তু একদমই ডিফারেন্ট। সো হুট হুম, করে আমাদের ডোমেস্টিক স্ট্যান্ডার্ড আর ওই স্ট্যান্ডার্ড কিন্তু অনেক পার্থক্য। হুম, সো এখান থেকে ওখানে অ্যাডজাস্ট করা ভেরি ডিফিকাল্ট। যদিও বিপিএল আসার পরে অনেকটা চেঞ্জ আসছে আমাদের মধ্যে। হুম, তো অনেক বড় বড় প্লেয়ার আসছে, ওদের সাথে ড্রেসিং রুম শেয়ার করাতে অনেকটা হুম। ইমপ্রুভ বলবো আমি। সো বিপিএল এর সেটাই। পরে অনেকটা চেঞ্জ আসছে, বাট তারপরেও যদি এই টিম বলেন, একাডেমি টিম বলেন, এই সিরিজ গুলা রেগুলার হয়, সো তাহলে আমার মনে হয় আরেকটু ইমপ্রুভ হবে। আর ডোমেস্টিক তো মাস্ট, রেগুলার হতেই হবে। সো ডোমেস্টিকটা যদি রেগুলার না হয় তাও ডিফিকাল্ট। তো আমি স্ট্যান্ডার্ড কি বলতে বাড়ানোর জন্য। পারি হ্যাঁ, হুম, যেটা বলতে চাচ্ছেন আসলে অ্যা যে আসলে দলে জায়গা পাওয়াটাও সহজ হবে না, আবার দল থেকে বাদ পড়াটাও মানে একেবারে মানে সহজেই কোনো কিছু হবে না। ব্যাপারটা কি ওই পলিসিতে আপনারা যেতে চাচ্ছেন? অবশ্যই আসলে পলিসিটা তো আসলে আমি তো এখনো অফিসিয়ালি আমাদের একটা কম্বাইন্ড প্ল্যান থাকবে অবশ্যই, যে আমরা এটা চিন্তা করছি, যে সেটা নিয়ে এখনো বসা হয়নি সবার সাথে। সব সিলেক্টর হুম, মেবি আমরা 1 তারিখের পর একসাথে বসবো, সবার প্ল্যান গুলো জানবো, তারপরে এভাবে এভাবে আগাবো, একটা প্ল্যান অবশ্যই থাকবে আমাদের। তো ওইটা ওইভাবে আমরা এতদূর চিন্তা করিনি এখনো, বাট হয়তোবা বসার পরে অনেকগুলা চিন্তা চলে আসবে, 4 জন সিলেক্টর যেহেতু, সবাই মিলে মিশে একটা ভালো কিছুই আসবে। তো তখন এক একজনের চিন্তা তো একরকম থাকে, হয়তো একজন একটা প্ল্যান করছে, আমি আরেকটা প্ল্যান করছি। তো সবার মিলে ওইভাবে সম্মিলিত ভাবে একটা প্ল্যান তো আসবেই। সো এখন ওইভাবে ডিপলি ভাবিনি প্ল্যান নিয়ে। সো আমার কাছে মনে হচ্ছে পাইপলাইনের ব্যাপারটা, যেটা আরেকটু সিরিয়াস ভাবে দেখা উচিত আমাদের।